মোহাম্মদ হাসান ইনসান মালিহা, এটা হলো সুমাইয়া বিনতে ওয়াহিদ। এনিওয়ে আমরা আপনাকে দেখা যাচ্ছে না যে? আমাকে আমাকে দেখতেছো না? এটা তো সিস্টেমের কি কোন জায়গার দিকে, আমি তো ওগুলো অত বুঝি না। সমস্যা নেই স্যার, তাহলে পড়ায় যাচ্ছি। আমার দেখলে তোমাদের আই ইন্টারেকশনটা ভালোই হতো। দেখা যাক এগুলা কোনটা টিপ দিতে যায় কি হয়ে যায়। শেয়ার দি স্ক্রিন হবে না। পার্টিসিপেন্ট 22 জন। মিজান সাহেব, মিজান সাহেব, আমার ছবিটা ওখানে আসতেছে না কেন? ওরা বলতেছে ওদের ছবি দেখছি আমি, কিন্তু আমারটা রিফ্লেক্ট হচ্ছে না। যে ক্যামেরায় ঝামেলা আছে। স্টপ ভিডিও ক্যামেরা, প্রতিদিন ক্লাস হয়েছে ক্যামেরায় সমস্যা আছে। ওটা ক্যামেরা নষ্ট মনে হয় স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমার দেখা লাগবে না। ক্যামেরা নষ্ট, ঠিক আছে। তোমরা শুনতেছো আমার কথা? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট টপিক। সকালে তোমাদের মনিটর বললো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য। ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা এক্সামিনার হিসেবে সেলিম স্যার আসলে কতগুলো প্রশ্ন আমার বাধা ধরা আছে, ওগুলো জিজ্ঞাসা করবেই। আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আরেক আলোচনা করি। প্রথম কথা হলো, ব্রঙ্কিয়াল অ্যাজমা কাকে বলে? ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা ক্যারেক্টারাইজ উইথ এ ডিসপনিয়া, শ্বাসকষ্ট, হুইজ। হুইজ মানে এক বিশেষ ধরনের আওয়াজ। কেন? এটা ইনক্রিজ রেসিস্টেন্স টু এয়ার ফ্লো। হ্যালো, আমাদের রেসপিরেটরি পাথ। হ্যালো, শুনতেছ? স্যার আগে শোনা যায় নাই। ব্রঙ্কিয়াল অ্যাজমা কি? ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার, যেটা ক্যারেক্টারাইজড বাই দ্য ডিসনিয়া এন্ড হুইজ, শ্বাসকষ্ট এবং বিশেষ ধরনের আওয়াজ। কেন? ডিউ টু ইনক্রিজ রেসিস্টেন্স টু দ্য এয়ার ফ্লো, অর্থাৎ বাতাস ভিতরে ঢুকতে পারতেছে না। ইনস্পিরেটরি হুইজ, ঠান্ডার সময় ভিতরে আওয়াজ করে, ইনস্পিরেটরি হুইজ। এখানে কি কি হয়? ব্রঙ্কোস্পাজম হয়, মিউকোজাল কনজেশন হয় এবং ইডিমা হয়। কোথায়? রেসপিরেটরি পাথওয়ে, ব্রঙ্কিয়াল পাথওয়ে। ইডিমা হয়, ফুলে যায়, মিউকাস কনজেশন করে, এবং যার জন্য ভিতরে বাতাস ঢুকতে পারে না। কেন? কি কারণ? এই ট্রেকিও ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলগুলো ভেরিয়াস স্টিমুলি দ্বারা সেন্সিটাইজ হয়। হোয়াট আর দ্য স্টিমুলি? এই স্টিমুলিগুলি হচ্ছে, আমরা এগুলোগুলি ট্রিগার ফ্যাক্টর: ডাস্ট, অ্যালার্জেন্ট, কোল্ড এয়ার, ইনফেকশন এবং ড্রাগস। তাইলে একটা ভাইবে হইতে পারে যে হোয়াট আর দ্য ট্রিগার ফ্যাক্টর অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। উত্তর হবে কি? দি ট্রিগার ফ্যাক্টরস আর ডাস্ট, অ্যালার্জেন্ট, কোল্ড এয়ার, ইনফেকশন দেয় না। কেন? এখানে কনজেস্ট হয়ে আছে, এখানে এডিমা হয়ে আছে, এগুলো কারণে ভিতরে ঢুকতে পারতেছে না। তাইলে এই ঘটনাটা কেন হয়? এটা হয় ডিউ টু অ্যান্টিবডি রিঅ্যাকশন অন দ্য সারফেস অফ। হ্যালো, হ্যালো, আপনার কথা বেজে বেজে আসতেছে। এখানে আবার সাইন আউট সিং কেন আসছে? সাইন আউট হলে তো এটা আউট হয়ে যাবে। You have been signed out because you are currently signed on another device. এখন শুনতেছ? হ্যালো। জি স্যার, এখন শুনতেছি। আচ্ছা, তাইলে এখানে ঘটনা কি স্যার হলো? আপনার কথা মাঝে মাঝে আসতেছে না। আসতেছে না। এখানে ঘটনা হলো অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন ইন্টারঅ্যাকশন হয়। ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে যে মাসেল আছে, সে মাসেলে ডিগ্রানুলেশন হচ্ছে, মাসেলটাকে ফাটায় ফেলতে। বুঝতে পারছে না কথা। কথা বুঝে যাচ্ছে না? আমি জানি
মিজান সাহেব, কথা নাকি বোঝা যাচ্ছে না, এটা কি সেটের সমস্যা? একটু ওয়েট করো তোমরা, আমরা আরেকটা সেট আছে দেখি এটা দিয়ে, একটু ওয়েট করো, আমরা অন্য জায়গায় সুইচ করতেছি। ক্লাস ছিল। হ্যালো, তোমরা শুনছো? এখন শুনতেছো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখা যাক কুদ্দুর আগান, আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা জিনিস জানলাম, এটা কে আপনি কালকে প্যানেল এক্সপার্ট বলতে আসছেন কি কাল সোমবার? হ্যাঁ, কোভিড এন্ড মেন্টাল হেলথ। আমারে বাদ দেন না। হ্যাঁ, কে? রিদওয়ান ভাই যে স্পিকার সে চাইছিল, আপনি তো মেন্টাল হেলথ নিয়ে অনেক কাজ করছেন। না, আমার বাদ দিতে হবে, আমার ঘরে সমস্যা। আচ্ছা, আমি নাও আসতে পারি। ও ঠিক আছে স্যার, সব কথা তো বলা যাবে না। আচ্ছা। হ্যালো, ইয়েস Hello. স্যার। জি স্যার, জি স্যার। তাহলে তোমরা যখন অ্যাজমা ডেফিনিশন আমরা কোনোদিন ভাইভাতে ধরবো না, কিন্তু রিটেনে ইট ইজ এ ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই দা হুইজ, তারপরে ডিসনিয়া এন্ড হুইজ ডিউ টু ইনক্রিজ রেসিস্টেন্স অফ এয়ার ফ্লো টু দ্য রেসপিরেটরি ট্রি। এবং এটার মৌলিক জিনিস হচ্ছে তোমার মাসেলটা ডিগ্রানিলুট করে সে কিছু ইনফ্ল্যামেটরি মেডিয়েটারস আছে, এগুলো ব্রঙ্কোস্পাজম করে। অ্যাজমা দুই রকম, একটা এক্সট্রিনজিক, একটা ইন্ট্রিনজিক। এক্সট্রিনজিক অ্যাজ ই দিয়ে মনে রাখবে, এটা আর্লি লাইফ। এক্সট্রিনজিক অ্যাজমা ইজ দ্য আর্লি এজ, আর পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকবে। তোমাদের যাদের ফ্যামিলিতে অ্যাজমা আছে সেগুলো এক্সট্রিনজিক হবে। আর ইন্ট্রিনজিক অ্যাজমা মিডল এজ এবং এল্ডারলি এজে হয়, এটা ক্রনিক ফর্মে। অ্যাডাল্টের যে এক্সট্রিনজিক অ্যাজমাটা হবে ইন্ট্রিনজিকটা ক্রনিক টাইপের হবে, তবে কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই। Asthma is of two types. The extrinsic one early age and the intrinsic one is middle age. আসো এখন আমরা ফার্মাকোলজি চালু করে দেই। ক্লাসিফিকেশন অফ দি অ্যাজমাটিক ড্রাগস শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। প্রথম হলো ব্রঙ্কোডাইলেটর। মনে রাখো তোমাদের পরীক্ষা পাশের জন্য যেগুলো লাগবে, ব্রঙ্কোডাইলেটরস। রিটেনের প্রশ্ন দিতে পারে, ক্লাসিফাই ব্রঙ্কোডাইলেটরস and list the drug work in asthma. আমরা যদিও বিডিএস হও, তোমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাজমা ড্রাগ লাগবে। আর আনফরচুনেটলি পুরো ফার্মাকোলজি সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, যেটা উচিত ছিল না। এনিওয়ে, তাহলে ব্রঙ্কোডাইলেটরস এর প্রথম গ্রুপ হলো সিম্পেথোমায়োমেটিক্স। ইনসান বলতে পারবে মায়োমেটিক্স দ্বারা কি বোঝাচ্ছে, অ্যাগনিস্ট না অ্যান্টাগনিস্ট? অ্যান্টাগনিস্ট। মায়োমেটিক সপক্ষ শক্তি, সিম্পেথোমায়োমেটিক্স। তাহলে অ্যাগনিস্ট না অ্যাগনিস্ট? অ্যাগনিস্ট, হ্যাঁ, মায়োমেটিক্স সপক্ষ, সিম্পেথোমায়োমেটিক্স সিম্পেথেটিক সিস্টেমের অ্যাগনিস্ট। তাহলে প্রথম যেটা আমরা বলবো এটা হলো বিটা 2 অ্যাগনিস্ট। বিটা রিসেপ্টরটা বিটা 2 ব্রঙ্কিয়াল ট্রিতে থাকে। এই বিটা 2 কে আমরা যদি গুঁতো মারি, স্টিমুলেট করি, তাহলে আমরা ব্রঙ্কোডাইলেটেশন পাবো। এই গ্রুপে দুই ধরনের ড্রাগ আছে।
লং অ্যাক্টিং হলো সালমেটারল, ফেমেটারল, অ্যালবুটারল। এখানে প্রশ্ন একটা একটা করে, কিন্তু লং অ্যাক্টিং উনি প্রশ্ন করে এটা লং অ্যাক্টিং কেন, এটা কতক্ষণ থাকে। আমি আস্তে আস্তে বলতেছি। আগে আমরা ওষুধের নামগুলো শিখি নিই। একটা হলো সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্টের যে ক্যাটাগরি। শর্ট অ্যাক্টিং আছে সালবুটামল, টারবুটালিন। লং অ্যাক্টিং আছে সালমেটারল, ফেনোটেরল, ফেমোটেরল। এগুলো হলো বিটা টু। অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন হলো একটা ক্যাটেগুলেমাইন। আইসোপ্রিনালিন এটা সিনথেটিক ক্যাটেগুলেমাইন। ইফিড্রিন, এই তিনটা সিম্পথোমাইমেটিক ড্রাগের মধ্যে নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ আমরা দিচ্ছি শুধু বিটা টুর পক্ষের শক্তি। বিটা টুর পক্ষের শক্তির মধ্যে আমরা পেয়েছি সালবুটামল, টারবুটালিন। আর লং অ্যাক্টিং হলো সালমোটারল, ফেমোটারল ইত্যাদি ইত্যাদি। গেল আমাদের সিম্পথেটিক গ্রুপ শেষ হলো। পরে আমরা ঢুকবো কোনটা কিভাবে কাজ করে, সাইড ইফেক্ট কি। 2 নম্বর গ্রুপ হলো মিথাইল জ্যান্থেন গ্রুপ। এগুলো মুখস্থ করার বিষয়। পরীক্ষা আমরা কি জিজ্ঞাসা করবো এগুলো বলবো। 3 নম্বর হলো অ্যান্টিকলিনার্জিক, কমাইয়া দিলে ব্রঙ্কোডাইলেটেশন হয়। কারণ এসিটাইলকোলিন হলো প্যারাসিম্পথেটিক সিস্টেম হলো আমাদের রেস্ট এন্ড ডাইজেস্ট। এখানে এসিটাইলকোলিন আমাদের একটু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এই জন্য ভরপেট ভাত খাওয়া যখন দুপুরে তুমি একটু শো, একটু চেয়ারে বসো, তখন ঘুমবাড়ির মতো আওয়াজ হয়, এই ধরনের আওয়াজ হয়, কারণ এসিটাইলকোলিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। সুতরাং আমরা অ্যান্টিকলিনার্জিক ড্রাগ দেব। কি কি অ্যান্টিকলিনার্জিক ড্রাগ আমরা পাই? ইপ্রাটোনিয়াম ব্রোমাইড এবং অ্যাট্রোপিন। একটা হলো সিম্পথেটিক গ্রুপের সিলেক্টিভ, আরেকটা পেলাম সিম্পথেটিক গ্রুপের নন সিলেক্টিভ। এখন একটা গ্রুপ পেলাম মিথাইল, এই গ্রুপে পেলাম থিওফাইলিন, অ্যামিনোফিলিন। ফার্মাকোলজিতে তোমরা জানো প্রত্যেক ওষুধ আমরা যৌগ, মেকানিজম অফ অ্যাকশন, সাইড ইফেক্ট, ইন্ডিকেশন। আমরা ইন্ডিকেশন তো এটা অ্যাজমা প্রথমে বলে দিচ্ছি। আসলে এরপরে সেকেন্ড গ্রুপ প্যাথোলজি হলো এখানে একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জ হচ্ছে। অ্যান্টিজেন বাইর থেকে যে অ্যালার্জেনটা ঢুকো, এটা বডিতে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হইয়া মাস সেলের উপরে ডিগ্রেডেশন করে। আমরা ইনফ্ল্যামেটরি কোনো এজেন্ট দিতে পারি। সিস্টেমিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্লুকোকর্টিকয়েড, এগুলো হচ্ছে আসলে স্টেরয়েড গ্রুপ। প্রেডনিসোলোন, গ্লুকোকর্টিকয়েড, প্রেডনিসোলোন, এগুলো আমরা অ্যাজমাতে ইউজ করি। এগুলো হচ্ছে সিস্টেমিক। সিস্টেম মানে কি মাহমুদুল হাসান? সিস্টেমিক ওষুধের মানে কি? মানে স্যার এটা লোকাল স্যার ওরালি ইনজেকশন হলো সিস্টেম, আর যদি লোকালি দেওয়া হয় লোকাল, নাকের ভিতরে দিলে ইনহেলেশন। সিস্টেমিক মানে বডি সিস্টেমে ঢুকায় দেওয়া হয়, আইদার ইনজেকশন অথবা ওরালি। তাহলে আমরা এখন অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টের 2 ভাগ করব, সিস্টেমিক ইনজেকশনে অথবা মুখে দিয়া, আর একটা গ্রুপ করব ইনহেলেশন। কোনটা দ্রুত কাজ করে? নাকেরটা কাজ করবে না মুখে খেলে এটা কাজ করবে? এটা ভাইভাতে বলবে স্যার এটা খুব দ্রুত কাজ করে, এটা সরাসরি রেসপিরেটরি ব্রঙ্কিউল গুলোতে চলে যায়, সেজন্য দ্রুত কাজ করে। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টে প্রথম হলো সিস্টেমিক। সিস্টেমিকে কি কি স্টেরয়েড আমরা সাধারণত ব্রঙ্কিয়াল ট্রিতে ইউজ করি? একটা হলো গ্লুকোকর্টিকয়েড, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন। আর ইনহেলেশনের জন্য আমরা যে স্টেরয়েডটা ইউজ করি সেটা হচ্ছে ব্যাক্লোমেথাসোন, ট্রাইঅ্যামসিলোন। এই দুটো বলতে পারলে হবে। বুডেসোনাইডও আছে, এগুলো মুখস্থের বিষয়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপ থেকে বেরিয়ে আসি। আমরা জানি যত ঝামেলার মূল হলো মাস্ট সেল। আমাদের ব্রঙ্কিয়াল ট্রিতে যে মাস্ট সেল আসে সেই ঝামেলা করে। আমরা যদি মাস্ট সেলটাকে ফাটতে না দেই, ডিলিউশন হইতে না দেই, ব্রঙ্কিয়াল ট্রিতে ইনফ্ল্যামেশন ঝামেলা হইল না। এই জন্য আরেকটা গ্রুপ বাজারে আসছে, নাম হলো মাস্ট সেল স্টেবিলাইজার। মাস্ট সেল তোমাকে ফাটতে দিব না। এই গ্রুপে আছে
ন্যাডোক্রোমিল এবং কিটোটোফেন, এগুলো কিন্তু ওগুলো কাজ পাবে না, এগুলো অনেকটা প্রিভেন্ট হবে। তুমি যখন বেশি বেশি অ্যাজমা অ্যাটাক হবে, এগুলা দিলে পরে অ্যাজমা অ্যাটাক কম হবে, কিন্তু অ্যাজমা যখন আসবে তোমাকে দীর্ঘদিন ধরে ইউজ করতে হবে। যেমন মাসেল স্টেবিলাইজার আছে বাজারে, কি কি? ন্যাডোক্রোমিল, মন্টুলিকাস্ট, মোনাস 10, মোনাস 5, মোনো 5, নানা নামে বাজারে আছে। এটা হলো মন্টুলিকাস্ট। মন্টুলিকাস্ট কি করে? লিকোটিন রিসেপ্টরকে ফাটতে দেয় না, ফলে এখান থেকে কোনো ইনফ্ল্যামেটরি মিডিয়েটর বের হয় না। এখন আসো যেগুলো পরীক্ষার জন্য বেশি আসবে, মেকানিজম অফ অ্যাকশন অফ সালবুটামল। সালবুটামল কি করে কাজ করে, বা বিটা 2 অ্যাগনিস্ট। সালবুটামল কি করে কাজ করে তোমরা কেউ বলতে পারবা? এনিওয়ান? ইনসানের খেয়াল আছে? এগুলো কিন্তু আমরা শেষ করছিলাম আগে। যেটা সিএমপি কে বাইরে দিবে স্যার, সাইক্লিক সিএমপি কে। এক্স্যাক্টলি, বিটা 2 রিসেপ্টরের সাথে এরা বাইন্ড করবে, পরি অ্যাডিনাল সাইক্লেসকে বাড়ায়া দেবে। অ্যাডিনাল সাইক্লেসকে অ্যাক্টিভেট করার পরে সেই সাইক্লিক এমপি কে ইনক্রিজ করবে। ইনক্রিজ সাইক্লিক এমপি ব্রঙ্কোডাইলেটেশন করবে। জাস্ট ছোট্ট একটা কথা। আর ইনসান যেটা বলছে, মনের ভিতরে খেলে সাইক্লিক এমপি রাখলেও তুমি অন্তত ভাইবার সামাল দিতে পারবে যে বিটা 2 রিসেপ্টর অ্যাডিনাল সাইক্লেসকে অ্যাক্টিভেট করে, অ্যাডিনাল সাইক্লেস সাইক্লিক এমপি কে বাড়ায় দেয়। সাইক্লিক এমপি দুইখান ঘটনা করে। এক ঘটনা করে ইনফ্লেমেটরি মেডিয়েটরটাকে রিলিজ হতে দেয় না, আরেক ঘটনা করে ব্রঙ্কিয়াল সিক্রেশন যেগুলো হইতো এগুলো হইতে দেয় না, ফলে দেয়ার ইজ এ ব্রঙ্কো রিল্যাক্সেশন। ব্রঙ্কো রিল্যাক্সেশন গুড। তাহলে তাহলে কি করে তারা? Actually, adrenergic agonists stimulate the beta 2 receptor in the bronchial smoke muscle, যেটা কি করে? অ্যাক্টিভেশন অফ অ্যাডিনাল সাইক্লেস, যার জন্য সাইক্লিক এমপি বেড়ে যায়। এই সাইক্লিক এমপি গুলো ব্রঙ্কোডাইলেটেশন করে। এরপরে আসো, শর্ট অ্যাক্টিং বিটা 2 হলো সালবুটামল এবং টারবুটালিন। এগুলো আমরা ইনহেলেশনও দেই। অধিকাংশ ভেন্টুলিন ইনহেলার এবং এই নামের যতগুলো ইনহেলার বাজারে আছে বেশিরভাগই সালবুটামল। সালবুটামলের বলা হয় কি রিডিউসার, অ্যাজমাকে রিডিউস করে দিচ্ছে, অ্যাকিউট অ্যাটাকে ইউজ করে। আর প্রিভেন্টার গুলো ওই যে বললাম অ্যালার্জির অ্যাগেন্স্টে যেগুলো দেয়, কিটোটোপ্যান, লিকোট্রিন স্টেবিলাইজার, এগুলো সাধারণত ক্রনিক অ্যাজমাতে। স্টেরয়েডও ইমিডিয়েট কাজ পাবো না, আস্তে আস্তে স্লো পাবো। সুতরাং একটা অ্যাকিউট অ্যাজমার ইফেক্ট আসলে আমাদের হাতে একমাত্র অস্ত্র বিটা 2 অ্যাগনিস্ট আর অ্যান্টিকোলিনার্জিক ইফ্রাটোনিয়াম ব্রোমাইড। বাজারে দেখবা বেক্সিডাইল এফ এই নামের যতগুলো আছে এগুলো সবই স্টেরয়েড প্লাস সালবুটামল। আসলে আমরা পরীক্ষা রিলেটেড কথা বলি যে বিটা 2 অ্যাগনিস্টের শর্ট অ্যাক্টিং কেন, সালবুটামল টারবুটালিনকে শর্ট অ্যাক্টিং বলে, এগুলোর অ্যাকশন কতক্ষণ থাকে? আমরা বলি যে ব্রঙ্কোডাইলেটর গুলা ফাস্টেস্ট উইদিন 10 মিনিটস কাজ করে। সালবুটামল এবং টারবুটালিন ওয়ার্কস উইদিন 10 মিনিটস, লাস্ট 6 আওয়ার্স। তাহলে এই একটা পাপ, একটা টান দিলা, মুখের ইয়া করে এটার মানে একটু ঝাঁকি দিলা, ঝাঁকি দিয়া টান দিলা, এটা আমরা দেখাবো এবং তোমাদের পরীক্ষাতে একটা বোর্ড থাকবে কি করে ইনহেলার ইউজ করে, সেখানে আমরা এর আগে দেখাই দেবো। টান দেওয়ার পরপরই এটা 10 মিনিট, 10 মিনিটে পিকে পৌঁছে যাবে, 6 ঘন্টা কাজ করবে। অ্যাডভার্স ইফেক্ট কি কেউ বলতে পারবা? সালবুটামল যারা নিচ্ছ তাদের অ্যাডভার্স ইফেক্ট কি? ইনসান জানো, খেয়াল আছে? হার্ট রেট বেড়ে যাবে, টেকিকার্ডিয়া, তারও একটা আগে ট্রেমো, ইনহেলার নেই, তাহলে এটা চেক সই করতে না। আর আমি একটা বলছি ট্রেমর হবে, সিভিয়ার ট্রেমর হবে। তবে ওষুধ যখন মেটাবলাইজড হয়ে যায় ট্রেমরটা আবার ঠিকঠাক হয়ে যায়। ট্রেমর, প্যালপিটেশন এন্ড নার্ভাসনেস। বিটা 2 অ্যাগনিস্ট এগুলো যেটা আমরা বলবো ফাস্ট অ্যাক্টিং, কনভেনিয়েন্ট
রিলেট একটা মিটার ডোজ ইনহেলারের ইয়ে দেওয়া হবে ওখানে। আমাকে তোমরা দেখতেছো না, এটা দেখাইলে হবে না। আমরা ইয়ার আগে তোমাদের অস্পির আগে আমরা দেখাই দেব এইগুলা। এটারে বলা হয় বাতাস তৈরি করি, সার্কুলেট করি, মুখে মাস্ক দিয়ে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় নেবুলাইজার। নেবুলাইজারও আমরা ইউজ করি সালবুটামল এবং টার্বুটালিন কোনো কোনো ক্ষেত্রে। আসো এখন বিটা টু অ্যাগনিস্টের আদার্স অ্যাডভার্স ইফেক্ট কি আছে। আমরা ওরাল বিটা টু অ্যাগনিস্ট হায়ার অ্যাডভার্স ইফেক্ট দেন দ্য ইনহেল ওয়ান। ইনহেলেশনের অ্যাডভার্স ইফেক্ট কম, কিন্তু আমি যদি সালবুটামল ওরালি দেই তাহলে তোমার অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি। এবং লং অ্যাক্টিং এ আসো, আমরা সালমেটারল লং অ্যাক্টিং কেন, এটা সেলিম স্যার বারবার বলে তুমি তারে কেন লং অ্যাক্টিং বলতেছো। স্যার এটার অ্যাবজর্পশন স্লো, এই জন্য এটার এক্সক্রিশনও স্লো হয়। কোনো কোনো বই লিপিড সলিবিলিটির ফ্যাক্টরটা আনে, কিন্তু আমার হাতের কাছে করা বই আছে লিপিড সলিবিলিটির কথাটা নাই। আমি তো পরে তোমাদের কনফার্ম আপাতত বলো যে এটা অ্যাবজর্পশন খুব স্লো হয়, এই জন্য এটা অনেকক্ষণ লাগে এটা এক্সক্রিট করতে। এটা স্লো অনসেট অফ অ্যাকশন, আর এটা 12 ঘন্টা এফেক্ট থাকে। তাহলে আগেরটা পেলাম 6 ঘন্টা, এটা থাকলো 12 ঘন্টা, 12 আওয়ার্স এফেক্ট থাকে বলে এটাকে বলি আমরা লং অ্যাক্টিং। এবং দেয়ারফর ইট ইজ ইউজড ফর মেইনটেনেন্স, লং টার্ম মেইনটেনেন্সের জন্য আমরা ইউজ করি। এটার আর কিছু ইয়ে ছাড়া সেলমেটারল ছাড়া আর কি পাওয়া যায়, ফলমেটারল, ফেনোটেরল, এটসেট্রা এটসেট্রা। এখন আসো আমরা সিম্পেথেটিক নন সিলেক্টিভ যেগুলো অ্যাড্রিনালিন, ইফেড্রিন, আইসোপ্রিনালিন, এগুলো কিন্তু সিম্পেথেটিক সিস্টেমের, হ্যাঁ এগুলো ইউজ করা হয়। আর 2 নম্বর গ্রুপে চলে আসো মিথাইল জ্যান্থিন, তার মধ্যে আছে থিওফাইলিন, অ্যামাইনোফিলিন। এই কথাটা ইনসান মনে রাখবে, অ্যামাইনোফিলিনে বেশি বেশি টেকিকার্ডিয়া হয়। অ্যামাইনোফিলিন এখন বাজারে ইউজ হয় না, তবে যে কোনো অ্যাজমা অ্যাটাক যদি ইমার্জেন্সিতে আসে আমরা অ্যামাইনোফিলিন ইনজেকশন দেই আর স্টেরয়েড ইনজেকশন দিই। কি স্টেরয়েড? হেমিসাক্সিনেট, সোডিয়াম হেমিসাক্সিনেট 100 মিলিগ্রাম স্টেরয়েড ইনজেকশন দেয় আর অ্যামাইনোফিলিন দেয়। কিন্তু এল্ডারলি এই যে আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করি। এনিওয়ে, এখন যে আমি সেকেন্ড গ্রুপে যাচ্ছি মিথাইল জ্যান্থিন, এই গ্রুপের মেম্বার কারা কারা? থিওফাইলিন এবং অ্যামাইনোফিলিন। দিজ আর দ্য গুড ব্রঙ্কোডাইলেটর। এরা কিভাবে কাজ করে? এরা কাজ করে যে ফসফোডাইএস্টারেজ বলে একটা এনজাইম থাকে, এই ফসফোডাইএস্টারেজের কাজ হলো আমাদের সাইক্লিক এমপিটাকে ডিগ্রেডেশন করা। কিন্তু আমার ব্রঙ্কোডাইলেটেশনের জন্য দরকার বেশি সাইক্লিক এমপি। আমি যদি ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে দিতে পারি তাহলে আমি বেশি বেশি ব্রঙ্কোডাইলেটেশন পেতে পারি। তাহলে মেকানিজম আমরা বলবো যে থিওফাইলিন এবং অ্যামাইনোফিলিন কি করে? ফসফোডাইএস্টারেজ বা পিডিই এনজাইমটাকে ডিগ্রেডেট করে, ইনহিবিট করে। thereby it increase the cyclic AMP level, thereby there is bronchodilation. এই অ্যামাইনোফিলিন সাধারণত আইভি দেওয়া হয় স্লোলি অ্যাকিউট অ্যাজমা। যদি বিটা 2 দিয়ে কাজ না পায় আমরা চলে যাই অ্যামাইনোফাইলিনে। অ্যাডভার্স ইফেক্ট এই গ্রুপের কিছুক্ষণ আগে বললাম, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে প্যালপিটেশন, হাইপোটেনশন, তারপরে গ্যাস্ট্রিক ইরিটেশন। মনে রাখবো থিওফাইলিনের থেরাপিউটিক ইন্ডেক্স খুব লো, এটা ঝটপট বাড়ানো যায় না, ঝটপট কমানো যায় না, খুব স্লোলি আগাইতে হয়। হায়ার ডোজেস দিলে ছেলেটা বা ওই রুগীটা রেস্টলেস হয়ে যাবে, রুগীটার কনভালশন হবে এবং সবচেয়ে খারাপ কথা এরিথমিয়া হবে। এরিথমিয়া মানে পালস রেটটা ইরেগুলার হয়ে যাবে। এখন আসো ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি ক্রনিক হয়, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা সাধারণত ওরাল থিওফাইলিন দেই, ওরাল থিওফাইলিন ওরাল। আর যদি অ্যাকিউট অ্যাজমা হয়, স্ট্যাটাস অ্যাজমা, সেখানে আমরা ইন্ট্রাভেনাস অ্যামাইনোফিলিন দেই। আজকাল এগুলো আর বেশি ইউজ করা হয় না, আমি পরে আবার চিকিৎসা আসবো। চলো আমরা এবার আলাপ করি অ্যান্টিকলিনার্জিক্স। অ্যান্টিকলিনার্জিক্স কে ইপ্রাটোনিয়াম ব্রোমাইড, আর একটা নতুন বাজারে আসছে ট্রাইটোপিয়াম ব্রোমাইড। তোমাদের বইটা আসছে ট্রাইটোপিয়াম ব্রোমাইড, দেখো তো তোমার বই আছে কিনা। না হ্যালো, আসে না, এটা নতুন বাজার আসছে, খুব এক্সিলেন্ট। আচ্ছা দেখ, আমরা আগে ইপ্রাটোনিয়াম ব্রোমাইড আলাপ করি। অ্যান্টিকলিনার্জিক মানে কি?
অ্যাসিটাইলকোলিনকে বাধা দিবে, নার্ভ এন্ডিংয়ে বেশি অ্যাসিটাইলকোলিন থাকতে পারবে না, কারণ অ্যাসিটাইলকোলিন ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। সুতরাং আমি অ্যান্টিকোলিনার্জিক দিচ্ছি মানে অ্যাসিটাইলকোলিনকে আমি বন্ধ করে দেবো, পরিমাণ কমাই দেবো। অ্যান্টিকোলিনার্জিক রিল্যাক্সেস ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলস, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, কিন্তু অ্যাকশনটা স্লো। যেমন ইপ্রাটোনিয়াম ব্রোমাইডস কিসে দেয়? ইনহেলারে দেয়, এটা মুখে খাওয়া যায় না। এটার অ্যাকশন একমাত্র রেসপিরেটরি ট্র্যাক্টে ইফেক্টিভ, মোস্ট ইফেক্টিভ ইন ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ রেসপিরেটরি পালমোনারি ডিজিজ, সিওপিডি। একটা তোমরা মেডিসিন ওয়ার্ডে পাবা 50 বছরের পরে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগীদেরও সব সাইন সিমটম অ্যাজমার মতো। তাইলে আমরা এখন কি বলবো, তোমার যদি আমরা ইপ্রাটোনিয়াম ব্রোমাইড দেই, তাহলে there will be bronchodilation, especially in case of chronic obstructive pulmonary airway disease. তাহলে এটা সাধারণত বিটা 2 অ্যাডজুভেন্ট হিসেবে ব্যবহার হয়। শুধু ইপ্রাটোনিয়াম ব্রোমাইড দিয়ে আমরা কোনো অ্যাজমা চিকিৎসা করতে পারবো না। অ্যাজমার অ্যাকিউট অ্যাজমা তাৎক্ষণিক অ্যাটাকের জন্য সালবুটামল লাগবে। তার সহযুক্তি শক্তি হিসেবে আমরা অ্যান্টিকোলিনার্জিক ইউজ করব, সেটা হবে বিটা 2 অ্যাগনিস্ট ইপ্রাটোনিয়াম ব্রোমাইড। অ্যাজ এ ব্রঙ্কোডাইলেটর এবং ক্রনিক ব্রঙ্কাইটিস আমরা এগুলো ইউজ করি। নতুন একটা জিনিস বাজারে আসছে, তার নাম হলো ট্রাইটোপিয়াম ব্রোমাইড। এটাও ইপ্রাটোনিয়াম ব্রোমাইডের মতো লং অ্যাক্টিং, 24 আওয়ার্স কাজ করে। ইপ্রাটোনিয়াম ব্রোমাইড কতক্ষণ কাজ করে? এটা সম্ভবত আমি একটু দেখি, এখানে অ্যাকশনটা অনেকক্ষণ থাকে, মোর দেন 12 আওয়ার্স। আমরা সালবুটামল পেলাম 6 আওয়ার্স, আর ইপ্রাটোনিয়াম ব্রোমাইডটা মোর দেন 12 আওয়ার্স। স্যার এটাকে ইমার্জেন্সি দেওয়া যাবে ইপ্রাটোমিয়াম? হ্যাঁ, সরি somebody asking some question. ইপ্রাটোমিয়াম কি স্যার ইমার্জেন্সি ড্রাগ নাকি? না, ইমার্জেন্সি ড্রাগ না, তবে এটা সালবুটামলের সাথে ইউজ করা হয় অ্যান্টিকোলিনার্জিক, যেহেতু এটা সাইড ইফেক্ট কম এবং এটা লং লাস্টিং 12 আওয়ার্স। সালবুটামল শেষ হয়ে যাবে 6 ঘন্টা পরে। তুমি যখন ইনহেলারে দুইটা চাপ নিবা, উইদিন 10 মিনিটস তুমি কয়েকবার নিতে পারো। এগুলো আমরা পরে আদার ক্লাসের মধ্যে তোমাদের যখন ইনহেলার দেখাবো ওগুলো ডিটেলস বলবো। আসলে এখন একটা রিটেন প্রশ্ন প্লাস ভাইভাতে, যে রোল অফ কর্টিকোস্টেরয়েড ইন অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কর্টিকোস্টেরয়েডের কোনো রোল আছে কিনা? ইয়েস, কর্টিকোস্টেরয়েড একটা, যেহেতু অ্যাজমাটা ইনফ্লামেশনের কাম, ব্রঙ্কিয়াল পাথওয়েটা ইনফ্লাম হয়ে গেছে, সুতরাং আমরা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে নিতে পারি কর্টিকোস্টেরয়েড। কেন কর্টিকোস্টেরয়েড কি করবে? কর্টিকোজেন অ্যান্টিবডি, দে সাপ্রেস দি ইনফ্লামেটরি রেসপন্স টু অ্যান্টিজেন অ্যান্টিবডি এবং mucosal edema করে কেমনে স্টেরয়েড কাজ করে? দে বাই টু দ্য স্টেরয়েড রিসেপ্টর ইন দ্য সাইটোপ্লাজম। আমাদের সবার জানা আছে স্টেরয়েড সাইটোপ্লাজম রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। তাহলে এই স্টেরয়েডগুলো শরীরে ঢোকার পরে সাইটোপ্লাজম রিসেপ্টরের সাথে বাইন্ড করলি ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স হয়ে নিউক্লিয়াসের দিকে চলে গেল, তারপরে ডিএনএ এর সাথে বাইন্ড হয়ে তারা ইনডিউসেস স্পেসিফিক আরএনএ সিনথেসিস ইন্ডাকশন করে। অতটুকু বলা লাগবে না। তাহলে ফাইনালি তাদের কাজ কি? They decrease the formation of cytokines. ইনফ্লামেটরি মেডিকেটর একটা ইম্পর্টেন্ট হলো সাইটোকাইনস। এই সাইটোকাইন ফর্মেশনটা স্টেরয়েডে বন্ধ করে দিল। 2 নাম্বার প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা বন্ধ করে দিল। 3 নাম্বার লিকোট্রিন প্রোডাকশনটা বন্ধ করে দিল। তারপর 4 নাম্বার ইন্টারলিউকিন সিনথেসিস বন্ধ করে দিল। তাহলে কতগুলো কাজ করলো স্টেরয়েডে? আবার বলি, 1 নম্বরে স্টেরয়েডে ডিক্রিজ দি ফর্মেশন অফ সাইটোকাইন, তোমাদের আরো বেশি লেখা আছে। ইনহিবিট দ্য প্রোডাকশন অফ লিকোট্রিন, রিডিউস দি সিনথেসিস অফ ইন্টারলিউকিন। এগুলো সবকিছুর সাথে সাথে প্রশ্ন একটা আছে, আমরাও বলি হোয়াট আর দ্য পারমিসিভ অ্যাকশন অফ স্টেরয়েড? কে বলতে পারবা? কিছু ভালো ছেলে মেয়ে ছিল তোমাদের ব্যাচে, স্টেরয়েডের পারমিসিভ অ্যাকশন কি? এটা কখনো শুনছো শব্দটা? Anybody in the class?
What are the permissive action of steroid? In presence of steroid, certain catecholamine is more active. কিছু কিছু catecholamine যেমন অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এগুলোর কাজ অন্যান্য ব্লাড ভেসেলের উপরে এবং বিভিন্ন জায়গায় তাদের অ্যাকশনটা মোর ইনক্রিজ। 4-5টা অ্যাকশন আছে, এটাকে বলে পারমিসিভ অ্যাকশন অফ স্টেরয়েড। যারা লিখতেছো একটু নোট করে রাখো, ভালো করে পড়ে নিবা হোয়াট আর দ্য পারমিসিভ অ্যাকশন অফ স্টেরয়েড। সে নিজে নিজের কাজ করবে, কিন্তু সে অন্য কতগুলো যারা অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এদেরকে বিভিন্ন কাজে সাহায্য করবে, সেটা বলা হয় পারমিসিভ অ্যাকশন অফ স্টেরয়েড। স্টেরয়েড আমরা একজন অ্যাডাল্টের জন্য 16 মিলিগ্রাম পার ডে, আর রেসপন্স পেতে লাগবে 12 ঘন্টা। সুতরাং প্রোফাইল এখন যে অ্যাজমা রোগী আসবে ইমার্জেন্সিতে, আমরা দেই হেমিসাক্সিনেট, সোডিয়াম হেমিসাক্সিনেট 100 মিলিগ্রাম আইভি, কিন্তু আমরা জানি এটা কাজ করতে 12 ঘন্টা সময় লাগবে। সুতরাং অ্যাজমা রোগীর সেভ করবে কে? সালবুটামল ও রিফ্রেটোনিয়াম ব্রোমাইড। আচ্ছা, আমরা স্টেরয়েড বেশিরভাগ ইনহেলেশন দেই। ইনহেলেশনের সাইড ইফেক্ট বেশি, অ্যাডভার্স ইফেক্ট বেশি। কেউ বলতে পারবে স্টেরয়েড যদি মুখ দিয়ে নেয় কি সমস্যা হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? স্টেরয়েড যেহেতু ইমিউনোসাপ্রেসিভ, তুমি যদি মুখে নাও তাহলে কি হবে? ফাঙ্গাল ইনফেকশন, অপরচুনিস্ট ইনফেকশন বেশি হবে। সুতরাং তোমার ইনহেলারের ভিতরে যদি স্টেরয়েড থাকে তাহলে তোমাকে কুলি করে ফেলতে হবে। আদারওয়াইজ ওরাল ক্যান্ডিডিয়াসিস, ওরাল থ্রাশ এগুলো বেশি হবে। স্টেরয়েডের ইনহেলারের ক্ষেত্রে আমরা আফটার হ্যাভিং দি ইনহেলেশন টান দেওয়ার পরে আমাদেরকে মুখে কুলি করে ফেলতে হবে, আদারওয়াইজ ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস হতে পারে। আর ভোকাল কর্ডের উপরে ডাইরেক্ট ইফেক্ট আছে, সর থ্রোট হয়, মানে গলা ব্যথা করে, সর থ্রোট হয় এবং ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস ইনহ্যান্স করে। সুতরাং মাউসটাকে ভালো করে রিন্স করতে হবে এবং ওয়াশ করতে হবে আফটার এভরি ইউজ অফ দি স্টেরয়েড ইনহেলার। সাধারণত কি কি ইনহেলার ইউজ করে? ব্যাক্লোমেথাসন, বুডিসেনাইড, ট্রায়ামসিলন, এই স্টেরয়েডগুলো আমরা বেশি বেশি ইউজ করি। আসো, আমরা যদি অ্যাকিউট এক্সারবেট করে সেই ক্ষেত্রে আমরা শর্ট কোর্স ওরাল প্রেডনিসোলন দেই, আর ক্রনিক এক্সারবেট করলে সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনহেলেশন দেই। আবার বলি, অ্যাকিউট এক্সারবেট করছে, হঠাৎ অ্যাজমা অ্যাটাক হচ্ছে, আমরা তো তাকে সালবুটামল টার্বুটালিন দিব, সেই সাথে আমরা মুখে প্রেডনিসোলন দিব। অ্যাডাল্টের জন্য 60 মিলিগ্রাম পার ডে। তাহলে যদি তুমি 3 ভাগ করো, 20-20-20, সকালে 20 mg, দুপুরে 20 mg, রাত্রে 20 mg ওরাল প্রেডনিসোলন দেওয়া। তোমার জানা আছে এটা এখন কাজ করবে না, এটা কাজ করতে তোমার 12 থেকে 24 ঘন্টা সময় লাগবে। সাধারণত আমরা 7 days দিই। লং, এখানে আবার অনেকগুলো প্রশ্ন চলে আসবে ভাইভাতে, যদি আমরা লং টাইম স্টেরয়েড দেই তাইলে সাডেনলি বন্ধ করা যাবে না। খেয়াল রাখো সবাই, লং টার্ম স্টেরয়েড হঠাৎ বন্ধ করলে বডিতে ক্রাইসিস শুরু হবে, অ্যাড্রিনাল সাপ্রেশন বা অ্যাকিউট অ্যাড্রিনাল ক্রাইসিস শুরু হবে। লং টাইম স্টেরয়েড যদি কেউ খায় কোনো কাজের জন্য, অ্যাজমার জন্য, যে কোনো কারণের জন্য, তাকে বন্ধ করতে হবে ডোজটাকে হাফ করে করে, প্রতি 15 দিনে হাফ করে ফেলবে, প্রতি 15 দিনে ডোজ অর্ধেক করে ফেলবে। এইভাবে শব্দটা হলো টেপারিং, TAPERING, টেপারিং ডোজ করে এটাকে বন্ধ করতে হবে। এখন আর একটা কথা আসতে পারে, স্ট্যাটাস অ্যাজমাটিকাস, কেউ জানো এটার অর্থ কি? স্ট্যাটাস অ্যাজমাটিকাস ইনসান জানা আছে? স্ট্যাটাস অ্যাজমাটিকাস, স্ট্যাটাস ইপিলেপটিকাস, মৃগী, তাকে সিরিয়াস না হলে বলা হয় স্ট্যাটাস ইপিলেপটিকাস। শ্বাসকষ্ট হলে এভাবে করতেছে, এভাবে করতেছে, স্ট্যাটাস অ্যাজমাটিকাস মানে কি? হোয়াট ইজ স্ট্যাটাস? কেউ জানো না? না, দুইটা এপিসোডের মধ্যখানে যদি কোনো গ্যাপ না থাকে, কোনো গ্যাপ নাই, তাকে বলে স্ট্যাটাস ইপিলেপটিকাস। দেয়ার ইজ নো গ্যাপ ইন বিটুইন 2 এপিসোড। স্ট্যাটাস ইপিলেপটিকাস মানে খিচুনি, মৃগী রোগ, খালি খিচতেছে, কোনো গ্যাপ নাই, স্ট্যাটাস ইপিলেপটিকাস। আমরা এখন বলতেছি স্ট্যাটাস অ্যাজমাটিকাস, সেখানে আমরা ইন্ট্রাভেনাস স্টেরয়েড দেই, ইন্ট্রাভেনাস হাইড্রোকর্টিসন হেমিসাক্সিনেট
এটা আমরা দিয়া 100 মিলিগ্রাম আইভি, এরপর আমরা চলে যাই ওরালি ফলোড বাই ওরাল প্রেডনিসোলন। তাহলে কোনো যদি স্ট্যাটাস অ্যাজমাটিকাস রোগী আসে, আমরা প্রথমে তাকে আইভি সালবুটামল দেই। আইভি সালবুটামল দেওয়ার পর সাথে সাথে আমরা আশা করি যে ব্রঙ্কোডাইলেট করবে, এবং লং অ্যাক্টিং এর জন্য আমরা আইভি হাইড্রোকর্টিসন হেমিসাক্সিনেট দেই। আইভি হাইড্রোকর্টিসন হেমিসাক্সিনেট দিয়ে 100 to 200 মিলিগ্রাম আইভি, এবং পরবর্তীতে আমরা আর আইভিতে যাই না, ওরালি আমরা প্রেডনিসোলনে চলে আসি। ক্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি এর শেষের গুলো একটু জাস্ট হেডলাইন গুলো বলি তোমাদেরকে। এরপরে আসো মাসেল স্টেবিলাইজার, এগুলো তোমাদের এন্ডেভারে 2-4 লাইন করে আছে। এটার উদাহরণ হলো ক্রোমাইলিন সোডিয়াম। ক্রোমাইলিন সোডিয়াম কি করে? মাস সেলটাকে ফাটতে দেয় না। ক্রোমাইলিন ইনহিবিট দি ডিগ্রানুলেশন অফ মাস সেল, সুতরাং কোনো মেডিয়েটর গুলো আর আসে না, রিলিজ অফ সাইটোকাইনকে বন্ধ করে। এইভাবে সে অ্যাজমার প্রোফাইল্যাক্সিসে, প্রোফাইল্যাক্সিস মানে কি? বারবার অ্যাটাক যেন না হয়, অ্যাডভান্স খেলা অ্যাজমার এখানে কাজ করে ক্রোমাইলিন সোডিয়াম। প্রোফাইল্যাক্সিস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা ক্রোমাইলিন সোডিয়াম ইউজ করি। তারপরে আসো কিটোটোপেন, বাচ্চাদের দেখবা সিরাপ দেয় অ্যাজমা রোগী বা শ্বাসকষ্টের বাচ্চারা কিটোটোপেন, এটা আসলে অ্যান্টিহিস্টামিন। কিটোটোপেন কি করে? এটা তোমার অ্যান্টিহিস্টামিন, ওখানে যে সিক্রেশন গুলো হয় এটাকে বন্ধ করে। কিটোটোপেন ইজ অ্যান্টিহিস্টামিন, এটা ইনহিবিটস দ্য ইনফ্লামেশন, কিন্তু এটা ব্রঙ্কোডাইলেটর না, খেয়াল রাখবে এটা অ্যান্টিহিস্টামিন, ইট ইজ নট এ ব্রঙ্কোডাইলেটর। তারপরে খুব পপুলার ড্রাগ যেটা এখন ইউজ হয় সেটা হলো মন্টুলিকাস জাফারলুকাস। মন্টুলিকাস বাজারে দেখবে বেশি, আমি বারবার বলে দিই মন্টুলিকাস জাফারলিকাস এগুলো কিন্তু ইমিডিয়েট ইয়ে না, এগুলো প্রিভেন্টার, এগুলো প্রোফাইল্যাক্টিক্যালি ইউজ হয়। তোমার যদি অ্যাজমা রোগী হয়, তুমি যদি এগুলো দীর্ঘদিন খাও তাহলে অ্যাটাক হবে কম। প্রোফাইল্যাক্টিক এগুলো ইমিডিয়েট তোমার কোনো শান্তি দেবে না। ইমিডিয়েট শান্তি দেওয়ার জন্য আমাদেরকে বিটা-2 অ্যাগনিস্টে ফেরত আসতে হবে। বিটা-2 অ্যাগনিস্টে থাকার সাথে সাথে আমরা ওরাল স্টেরয়েড দিই, কিন্তু আমরা মনে রাখতে হবে এটার কাজ হবে লেটে। লিকোট্রিন রিসেপ্টর ইনহিবিটর হলো মন্টুলিকাস জাফারলিকাস। মোটামুটি আমার তোমাদের সময় শেষ হচ্ছে। এরপরে তোমাদের তাইলে আমরা অ্যাজমাকে 3 ভাগ করি: মাইল্ড অ্যাজমা, মডারেট অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা। মাইল্ড অ্যাজমাতে কি দিব আমরা? মাহমুদুল হাসান সামান্য অ্যাজমা নিয়ে আসছে কিন্তু শ্বাসকষ্ট, সেখানে কি দিয়ে চিকিৎসা করব? বিটা-2 অ্যাগনিস্ট, সালবুটামল, টারবুটালিন, ইনহেলেশন ফলোড বাই ওরালি। যদি মডারেট অ্যাজমা হয় তাহলে আমরা মডারেট অ্যাজমাতে আমরা তোমার ইনহেল যেগুলো দেব তার সাথে আমরা স্টেরয়েড অ্যাড করব। সিভিয়ার অ্যাজমাতে ব্রোমাইড কিন্তু সাজানো আছে বইয়ে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যত সিভিয়ারের দিকে যাবে তত স্টেরয়েডের প্রয়োজন হবে। আবার বলি, মাইল্ড অ্যাজমাতে বিটা-2 অ্যাগনিস্ট লাইক সালবুটামল। মডারেট অ্যাজমাতে তোমার ইন এডিশন টু সালবুটামল তোমাকে ইনহেল স্টেরয়েড দিতে হবে প্রোফাইল্যাক্সিস জন্য। তাহলে অ্যাকিউট অ্যাজমা যখনই জিজ্ঞাসা করবো তুমি বলবো ইট ইজ ম্যানেজড বাই বিটা-2 অ্যাগনিস্ট, সালবুটামল, টারবুটালিন দিয়ে। তারপরে প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা সাথে ইনহেল স্টেরয়েড দিতে পারবো অথবা মুখে খাওয়ার স্টেরয়েড দিতে পারবো। আর খুব সিভিয়ার অ্যাজমা হলে, মেডিকেল ইমার্জেন্সি হলে আমরা কি করি? আমরা সালবুটামল, টারবুটালিন আইভি দিতে পারি, ইনহেলেশনে দিতে পারি, তার সাথে আমরা ইন্ট্রাভেনাস স্টেরয়েড দিই। ইন্ট্রাভেনাস স্টেরয়েড কি কিছুক্ষণ আগে বলছি। ইন্ট্রাভেনাস স্টেরয়েড হলো হাইড্রোকর্টিসন হেমিসাক্সিনেট। কত দেয়? 100 to 200 মিলিগ্রাম। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের হাতে সময় শেষ, হঠাৎ করে কানেকশনটা ইয়ে হয়ে যাবে, অফ হয়ে যাবে। তোমাদের এগুলো বারবার বলানো হচ্ছে, পড়ানো হয়েছে, ইনশাল্লাহ পরীক্ষার সামনে এসে যাচ্ছে, আরো এক্সপার্ট হয়ে যাবে, আমরা আরো ছোট ছোট ক্লাস নেব সামনে। এনি কোয়েশ্চেন? নো স্যার। বলো স্যার, কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে বলবো স্যার। আচ্ছা, রোল নাম্বার 2 ইনশাআল্লাহ। ইনসান তুমি তোমার স্ক্রিন থেকে দেখানো অ্যাবসেন্ট কে, সবাইকে না ডেকে অ্যাবসেন্ট কে কে আছে দেখলো, পার্টিসিপেন্টের সংখ্যাটা স্যার দেখে দিচ্ছি স্যার, আমি স্যার পাঠিয়ে দিব, রাকিব স্যারকে পাঠিয়ে দিব স্যার। 35। আচ্ছা, তোমাদের আজকে উপস্থিত হলো 35। জি স্যার, 35 আমি নোট করে রাখলাম। তাহলে রাকিব প্রেজেন্টটা পাঠাই দিও। ওকে স্যার।
অবশ্য এখানে সালাম। 5 মিনিট সময় আছে, আমি রোল কলও করতে পারি। স্যার এখানে স্যার আচ্ছা, 11টা বেজে গেছে তোমাদের স্যার 11টা বেজে গেছে জি জি 11টা বেজে 11 গেছে বেজে নেক্সট আচ্ছা ঠিক আছে, তাইলে প্রেজেন্ট হলো 35 জন, তুমি রাকিব স্যার কাছে পাঠিয়ে দিও। ওকে স্যার থ্যাংক ইউ। ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।